বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। সফল রাষ্ট্রনায়ক বেঁচে থাকলে দেশ এগিয়ে যেতে বহুদূর বলেছেন সহযোদ্ধারা। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আশাবাদ খালেদা জিয়ার। ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব বলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং তেল আমদানি বাড়াতে চায় সরকার। জাপানে গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা জনশক্তি রপ্তানিতে সমঝোতা স্মারক সই। উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। ভোলা, হাতিয়া, সুন্দরবনে ক্ষয়ক্ষতি। দিনভর বৃষ্টিতে রাজধানী সড়কে জলাবদ্ধতা। আমার পরীক্ষা ছিল 11টা থেকে, আমি বাসে উঠছি 9টা বাজে, আমি সেখানে 12টার সময় যে পৌঁছেছি আজকে বনানীতে। বৃষ্টির কারণে জামজট আর পেসেন্টার নাই, টিপ হয়েছে একটা, যে জায়গায় টিপ মারি 2টা। ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট বহাল। দ্রুত শপথ না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। রায় দেখে ব্যবস্থা নেবে ইসি। উড্ডয়নের পরপরই বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া নৌবাহিনীর টহল বিমান। 4 আরোহী সবাই নিহত। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দেশটি। এবং বিসিবি সভাপতি পদ হারালেন ফারুক আহমেদ। মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন। নতুন সভাপতির আলোচনা আমিনুল। আমন্ত্রণ সংবাদ রাত শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে বিপদগামী কিছু সেনা সদস্য নৃশংসভাবে হত্যা করে আধুনিক বাংলাদেশের এই রূপকারকে, মাত্র ৪৫ বছর বয়সে অল্প সময়ের মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়া সফল এই রাষ্ট্রনায়ককে হত্যার মধ্য দিয়ে ব্যাহত হয় আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রা। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। ১৯৫২ সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। ১৯৫৩ সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন ১ নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে ৭৫-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি। ১৯ দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। জিয়াউর রহমানের নেয়া খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দুর্ভিক্ষ পীড়িত দেশ অল্প সময়েই খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। শিল্প খাত বেসরকারীকরণের মধ্য দিয়ে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্যে ঘটান বিপ্লব। শ্রমশক্তি ও পোশাক রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় উন্মোচন করেন নতুন দিগন্ত। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে গড়ে তোলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। কর্মসংস্থান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পররাষ্ট্রনীতিকে নিয়ে যান অন্য মাত্রায়। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। দেশ, জাতি ও সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন।
জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের সততার অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অগ্রযাত্রা হোঁচট খায় 1981 সালের 30 মে। দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র নিরাপদ যাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে তবে তা শিগগিরই প্রতিষ্ঠা পাবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকার পতনের পর বাধাহীন আর গ্রেপ্তার আতঙ্কবাদে এবার আয়োজন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 17 বছর পরে জনগণের সামনে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ছেলে তারেক রহমান। আর ভিডিও বার্তা দেন শহীদ জিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। দ্রুত প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে জানান তারেক রহমান। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত হয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। আর ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, তবে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের কথা বলে মুখে ফেনা তুলছে সরকার, কিন্তু 9 মাসে কি ধরনের সংস্কার হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্রের প্রতিষ্ঠায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা এইসব কথা বলেন। আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। ভারী বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় বিএনপি নেতারা জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যে সমস্ত সংস্কার গৃহীত হয়েছে তা 1 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন সম্ভব। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমরা নির্বাচন সংস্কার কমিশনের 2-1টা ইউটোপিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি। সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি বানানো হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে।
আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করার ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করলে নিজেরাই তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে স্বাধীনতার প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির লক্ষ্য সবার আগে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব। আমরা ডেট দিয়ে দেব। জনাব তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না ৬ বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং তেল আমদানি বাড়াতে চায় সরকার। বাংলাদেশের পণ্যের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্কের চাপ কমাতেই মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশ থেকে পাচার হওয়া $২৩৪ বিলিয়ন মধ্যে অন্তত $১২ বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে, যা উদ্ধার করে দুটি ফান্ডে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশনের এক ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন নীরব দাস। বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশনে যোগ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। মূলত বাংলাদেশি একাধিক পণ্যের উপর আরোপিত ৩৭% মার্কিন শুল্কের চাপ কমাতে সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যেই ওয়াশিংটনকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে রাজি হলে মার্কিন পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেওয়া হবে। চলতি অর্থ বছরের গেল জুন থেকে এখন পর্যন্ত $৬.৮ বিলিয়ন মূল্যের পণ্য মার্কিন বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ, আর আমদানি করেছে $২.৫ বিলিয়ন মূল্যের পণ্য, যার মধ্যে তুলাই ছিল $৩৬১ মিলিয়ন। এতে তুলাসহ জ্বালানি ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া $২৩৪ বিলিয়ন মধ্যে $১১ থেকে $১২ বিলিয়ন শনাক্ত সহ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব অর্থ উদ্ধার শেষে দুইটি আলাদা ফান্ড গঠন করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদত্যাগ প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। জবাবে নোবেল বিজয়ী প্রফেসর জানান, বাংলাদেশেও এর উত্তর দেওয়া হয়নি। এতে জাপানে বসে মন্তব্য করলে ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মত তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতন্ত্রে মসৃণ উত্তরণে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ৫ বছরের ১ লাখ প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছে জাপান। আর রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখতে মাহাথির মোহাম্মদকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাপানের টোকিওতে নিক্কেই সম্মেলনের সাইডলাইনে নানান কর্মসূচিতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন।
জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কে ফোরামের সাইডলাইনে বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ নানা বিষয়ে কথা বলেন তারা। পরে জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সহযোগিতার জোরদারের আহ্বান জানান তিনি, আর সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন জাইকা প্রধান। এর আগে তোশি কাইকান কনফারেন্স হলে জাপানে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে 5 বছরের মধ্যে 1 লাখ প্রশিক্ষিত জনবল নিয়োগ ও ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে 2টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি স্বাক্ষর শেষে মানব সম্পদ বিষয়ক সেমিনারে অংশ নেন ডক্টর ইউনুস। বলেন, অন্তর্বর্তী সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করছে। In addition, this news that we can send our young people to work here becomes very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but this is good news. We have a port Japanese are building for us. We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. দিনের শুরুতে নিক্কে ফোরামের উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের একটিমাত্র দল ডিসেম্বরেই নির্বাচন দাবি করছে, কিন্তু টেকসই সংস্কারের ডিসেম্বরের পর আরও 6 মাস সময় প্রয়োজন। Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. মানুষের ন্যায় বিচার নিশ্চিত এবং গণতন্ত্রে মসৃণ উত্তরণে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান ডক্টর ইউনুস। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের স্থলগভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা না থাকলেও উপকূলে অন্তত 40 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কক্সবাজারের মহেশখালী জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে 8 মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আপন অপুর একটি রিপোর্ট। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরা সহ 14 জেলার নদ নদী। বন্ধ রয়েছে সারা দেশের অভ্যন্তরীণ নৌ যোগাযোগ। জোয়ারে পানিতে প্লাবিত কক্সবাজারের সেন্ট মার্টিন সহ 3 উপজেলা। মহেশখালীতে জোয়ারে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন 8 মাঝিমাল্লা। ভোলার তজুমুদ্দিনে বাঁধ ভেঙে অন্তত 10 গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটে 2 থেকে 3 ফুট বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চর, করমজল সহ বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপ ঘূর্ণিঝড় হাল ছোট্ট একটা, তো এর প্রভাবে কিন্তু পানি উচ্চতা অনেক বেড়ে গেছে। আমাদের সুন্দরবনে প্রায় সব জায়গায় তলায় গেছে, কিন্তু এমন পরিমাণ না যেন বন্যপ্রাণীর কোনো ক্ষতি হবে। যেমন আমার সাধারণ ধারণা, এই অমাবস্যায় যে পরিমাণ পানি হওয়ার কথা তার থেকে 70 থেকে 80 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা নিঝুম দ্বীপ। বিচ্ছিন্ন সড়ক ও নৌ যোগাযোগ। জোয়ারের পানিতে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি চিত্রা হরিণকে। জানা গেছে বন বিভাগের লোকজন হরিণটির দেখাশোনা করেন। দ্বীপের নামার বাজার এলাকায় বন বিভাগের কার্যালয়ের নিচেই থাকে হরিণটি। ভারী বৃষ্টিপাতে বরিশাল নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপের কি অবস্থা এখন এবং ক্ষয়ক্ষতির তথ্য কি পেয়েছেন আপনি?
বিপাশা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে নিম্নচাপের প্রভাবে আজকে সারাদিন কিন্তু নোয়াখালীতে যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে সময়ের সাথে সাথে যখন বাতাসের পাল্লা ভারী হচ্ছে ঠিক তখনই কিন্তু বৃষ্টিও বেড়েছে। তা আপনি জানতে চেয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলা নিঝুম দ্বীপের কথা। তা আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হচ্ছে বঙ্গোপসাগর বেষ্টিত একটি দ্বীপ। ওই দ্বীপে কোনো বেড়িবাঁধ না থাকায় কিন্তু নিয়মিত যে জোয়ার ভাটা হয় তখন কিন্তু এই দ্বীপে পানি ওঠে। তাছাড়া যদি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা কোনো সংকেত থাকে বা কোনো যে প্রাকৃতিক দুর্যোগের সময় নিঝুম দ্বীপ এমনি পানিতে কিন্তু প্লাবিত হয়। তো আজকে যে শক্তি ঘূর্ণিঝড় সেটির প্রভাবে বা নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে সারাদিন কিন্তু হাতিয়ায় বৃষ্টি হয়েছে, অঝরে বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে। তো নিঝুম দ্বীপে কিন্তু আজ সারাদিনে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নিঝুম দ্বীপে প্রায় সব কয়টি গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে। তো এই অবস্থায় আসলে নিঝুম দ্বীপের মানুষ কিন্তু অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ বিকাল নাগাদ কিন্তু হাতিয়ার যে কয়েকটি গ্রামে পানি উঠেনি সেই সব গ্রামেও কিন্তু পানি উঠেছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। আসলে এইসব মানুষ যখন ঘরবন্দী হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে, এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে, তাদেরকে কিন্তু যে তাদের খাদ্যের একটি সমস্যা দেখা দিয়েছে বলে আমরা জেনেছি। তো এই অবস্থায় নিঝুম দ্বীপ যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদের সাবেক ইউপি সদস্য জনৈক আনোয়ার, তার সহায়তায় কিন্তু নিঝুম দ্বীপের যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে সেগুলো কিন্তু শুকনো খাদ্য তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে বলে আমরা জেনেছি। তবে উপজেলা প্রশাসন থেকে কিন্তু আমরা কোনো সূত্রে কিন্তু জানতে পারিনি যে উপজেলা প্রশাসন যে নিঝুম দ্বীপের প্রত্যন্ত গ্রামে কোনো সহায়তা করেছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখছে যে সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমলেও কিন্তু বাতাসের একটা গতি রয়েছে। এই বাতাসের গতি যখন কমে যায় তখন কিন্তু বৃষ্টির তীব্রতা আরো বেড়ে যায়। তো জেলা আবহাওয়া অফিস সূত্রে আজকে যেটা জানতে পেরেছি যে রাত 9টা পর্যন্ত 208 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সাথে কিন্তু জেলা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেটি জানিয়েছে যে জোয়ারের প্রভাবে কিন্তু হাতিয়া এবং নিঝুম দ্বীপে 49 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে নদীতে। তো এই অবস্থায় 1.5 থেকে 2 ফুট প্রায় নদীতে পানি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ যদি নোয়াখালীর আবহাওয়া যদি এই মুহূর্তে বলতে হয় কিন্তু যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একই সাথে কিন্তু কিছুটা বাতাসও রয়েছে। যদি এই অবস্থা যদি চলতে থাকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। এ হচ্ছে নোয়াখালী আবহাওয়ার সর্বশেষ আমার কাছে। বিপাশা। সুজন, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন। গভীর নিম্নচাপের কারণে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানান শ্রেণী পেশার মানুষ। নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহান নগরবাসী। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। গেল কয়েকদিনে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঝরছে বৃষ্টি। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি স্বস্তির বার্তা নিয়ে এলেও সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে যে না রিক্সা পাচ্ছিলাম না কোনো কিছু পাচ্ছিলাম। বৃষ্টির কারণে অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি, অফিসের কাজ তো বৃষ্টির জন্য থেমে নেই, অফিসে ঠিকই যাওয়া লাগছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। এতে পথচারী, যানবাহন চালক সহ ভোগান্তি পোহাতে হয় দিনমজুর সহ নিম্নয়ের মানুষদের। 12-10 টাকা বেশি চাইলে ধরেন সমস্যা, চাওয়ানো যায় না। আমার পরীক্ষা ছিল 11টা থেকে, আমি বাসে উঠছি 9টা বাজে, আমি সেখানে 12টার সময় যে পৌঁছেছি আজকে বনানীতে। বৃষ্টির কারণে জামজট আর প্যাসেঞ্জার নাই, টিপ হয়েছে একটা, যে জায়গায় টিপ মারি 2টা। তবে দেশে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আজকে বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রমের সময় অন্তত 14 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
দর্শক, বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মগবাজার মালিবাগ এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এখন তো মধ্যরাত, জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন সড়কে? বিপাশা, এই মুহূর্তে আমি রয়েছে মালিবাগ মোড় থেকে কিছুটা সামনে মৌচাক মার্কেটের সামনে, এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সড়কটি রয়েছে সেটি পুরোটাই কিন্তু আসলে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। আজ সারাদিন মুষলধারে যে বৃষ্টি হয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু পড়েছে, এবং উপকূলীয় এলাকায় যেমন সারা দিনব্যাপী বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে ঢাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং একাধারে আসলে মুষলধারে বৃষ্টিও কিন্তু হয়েছে। তো ঢাকায় আসলে বৃষ্টি হলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। এবং ঢাকায় কিন্তু আসলে স্বাভাবিক যে প্রতিদিনের চিত্র, সেখানেও কিন্তু আমরা যানজট লক্ষ্য করে থাকি। তো যখনই আসলে বৃষ্টির প্রভাবে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তখনই কিন্তু আসলে যানজট আসলে ব্যাপক হারে বেড়ে যায় এবং ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে, এবং মানুষজন কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়ে। যারা আসলে স্কুলগামী থেকে অফিসগামী সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্মে যারা আসলে বাড়ি থেকে বের হন, আজকে সারা দিনে কিন্তু সবার আসলে নাজেহাল একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। সারাদিনের যে বৃষ্টি সেটির প্রভাব এখনও রয়ে গেছে। কিছুক্ষণ আগে মালিবাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাত থেমেছে, কিন্তু অন্যান্য ঢাকা শহরের যে এলাকাগুলো সেখানে কিন্তু এখনো পর্যন্ত আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এবং উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু একই সাথে বৃষ্টি কিন্তু চলছে। তো সর্বশেষ আমরা জানতে পেরেছি যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে উপকূল থেকে কিন্তু স্থলভাগে অবস্থান করছে, এবং আজ সারা রাত ব্যাপী কিন্তু শুধুমাত্র রাজধানী ঢাকাই নয়, সারা দেশব্যাপী কিন্তু আসলে বৃষ্টিপাত যেটি আছে সেটি অব্যাহত থাকবে, এবং আগামীকালকেও কিন্তু আসলে একই চিত্র থাকবে বলে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখানে বৃষ্টিপাতের জন্য যে জলাবদ্ধতা হয়েছে সেখানে ব্যাপক আসলে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী, এবং প্রয়োজনীয় যে যানবাহন সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে অনেকে অভিযোগ করছেন যে তারা বিকেলবেলা অফিস শেষ হলেও এখন পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেননি। তো বিপাশা, আমার কাছে মালিবাগ মোড়ে জলাবদ্ধতা এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শপথ পড়ানোর রিট খারিজের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। নতুন করে গেজেট দিতে হবে না বলেও জানান ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। গেল বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অপসারণ হন ঢাকা দক্ষিণের মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। এই রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করলে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথের বিরুদ্ধে গেল 13 মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করে সাক্ষীর তালিকা বদলে দেন। নির্বাচন বাতিল চাওয়া মামলায় আবেদন করেন নিজেকে মেয়র ঘোষণার জন্য। অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে মেয়র হতে চান ইশরাক। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন নতুন করে গ্যাজেটের প্রয়োজন নেই। ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখোমুখির প্রয়োজন নাই। এইটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলো, এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে ওনারা, যে সাংবিধানিক ক্ষমতা রাখে ওনারা সমর্থন করেছেন। ইশরাকের আইনজীবী জানান সর্বোচ্চ আদালতের এই আদেশের পর শপথ না পড়ালে তা হবে আদালত অবমাননা। নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ শপথ দিতে সরকার বাধ্য। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে, ডেফিনেটলি আদালত অবমাননা হবে। যে কোর্টে আসছে এটা পারে। এদিকে ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে
আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। 5 আগস্টের পর দেশের সব সিটির মেয়রদের অপসারণের পর 2 সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে সর্বোচ্চ আদালতের রায় মেনে শপথের ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার নগর ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। শপথ নিয়ে গড়িমসি করলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। হাসান আল মাহমুদের একটি রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। দুপুরে হাইকোর্টের আপিল বিভাগে রায়ের পর বাড়তে থাকে উপস্থিতি। দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা সমাধানে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবি জানান তারা। যে উনি জনতার রায়ে মেয়র নির্বাচিত হয়েছিল, স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে তাকে বসতে দেয়। আমাদের ইশরাক হোসেনের প্রতি অবিচার করা হচ্ছে। ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ নেওয়া হোক। মেয়র না থাকাতে ঢাকাবাসী অনেক ভোগান্তিতে পড়ছে। আপনার প্রত্যয়নপত্র থেকে নিয়ে নাগরিক যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। দুপুরে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় দ্রুত শপথ পড়ানো না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। উচ্চ আদালতের রায়ের পরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে বলেও সতর্ক করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ইচ্ছাকৃতভাবে তাকে মেয়র হিসেবে বসতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবে না নির্বাচন কমিশন। আদালতের রায়ের কপি হাতে পেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান CCAMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। আপনারা কিভাবে দেখছেন স্যার? না, রায় তো পাই নাই আমি। সরকারি চাকুরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। সে সময় দাপ্তরিক কাজ রেখে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। রোববার ভূমি, বিদ্যুৎ এবং পরিবেশ উপদেষ্টা এবং সোমবার স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সহজেই তাদেরকে চাকরি থেকে বরখাস্তের সুযোগ তৈরি করা হয়েছে। উনি না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। আমরাও এটা মেনে নিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে আমাদের যে বিক্ষোভ ছিল, আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে আমরা সরকারে আমাদের অবস্থানটা মাঠে রাখতে চাই। আপনারা কোন প্রকার উশৃঙ্খল বা ধ্বংসাত্মক কোনো কার্যক্রমে যাবেন না। আমাদের দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং আশা করি একটা ভালো ফলাফল আমরা পাবো।